আসসালামু আলাইকুম। বন্ড ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 3 নম্বর লাইভ ক্লাস নিব। গত দুটি ক্লাসে আমরা এই শিটের 1 থেকে 12 পর্যন্ত অঙ্কের সমাধান করা শিখেছিলাম। আজকে আমরা প্রবলেম 13 থেকে অঙ্ক করে স্টার্ট করব। ওকে, স্ক্রিনে আমরা 13 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যাজুম দ্যাট ইউ পারচেজ অ্যান 8%, মানে তুমি পারচেজ করেছো, মানে একটা বন্ড পারচেজ করেছো যেখানে বছরে 8% সুদ পাওয়া যাবে, 20 ইয়ার্স। এই বন্ডের মেয়াদ হচ্ছে 20 বছর। টাকা 1000 পার। এই বন্ডের পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। সেমি অ্যানুয়াল পেমেন্ট বন্ড। সেমি অ্যানুয়াল পেমেন্ট বন্ড মানে হচ্ছে এই বন্ডের ওপর বছরে 2বার সুদ পাওয়া যায়। তাহলে আমাদের প্রথম লাইনের মধ্যে আমরা বেশ কিছু ইনফরমেশন পেয়ে গেছি। যে প্রথমে বলা আছে যে ইউ পারচেজ, তুমি ক্রয় করেছো। হ্যাঁ, তুমি একটা বন্ড ক্রয় করেছো যে বন্ডের ওপর বছরে 8% সুদ পাওয়া যাবে। এই বন্ডের মেয়াদকাল হচ্ছে 20 বছর। বন্ডের পার ভ্যালু বা ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা এবং সেমি অ্যানুয়াল পেমেন্ট বন্ড, অর্থাৎ এই বন্ডের ওপর বছরে 2বার সুদ পাওয়া যাবে। সো এম এর মান কত হবে? এম এর মান 2 হবে। আচ্ছা, প্রাইস এট টাকা 1012.50। আচ্ছা, মানে আমরা বন্ডটা ক্রয় করেছি 1012.50 টাকা দিয়ে। মানে শুরুতে বলছে না আমি পারচেস করেছি, শুরুতে বলছে আমি পারচেস করেছি। এখন কত দিয়ে পারচেস করেছি? এই যে বলছে এট টাকা 1012.50, 1012.50 টাকায় আমি বন্ডটা ক্রয় করেছি। তাহলে আমি যদি 1012.50 টাকায় বন্ডটা ক্রয় করি, তাহলে কেউ আমার কাছে 1012.50 টাকায় এই বন্ডটা বিক্রি করছে। তাহলে এই 1012.50 এই টাকাটাকে আমরা বলবো হচ্ছে বিক্রয় মূল্য। কথাটা আবারও বলছি, মানে ধরে নাও তুমি পারচেস করেছো। এখন তুমি পারচেস করেছো, কি পারচেস করেছো? একটা বন্ড পারচেস করেছো যে বন্ডের উপর বছরে 8% সুদ পাবা। বন্ডের মেয়াদ হচ্ছে 20 বছর। বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। সেমি অ্যানুয়াল পেমেন্ট বন্ড, অর্থাৎ বছরে 2বার সুদ পাওয়া যাবে। কিন্তু পারচেসটা করছি কত টাকায়? এগুলো তো ইনফরমেশন, বন্ড সম্পর্কে কিছু ইনফরমেশন, 4টা ইনফরমেশন দেওয়া আছে। কিন্তু আমি পারচেসটা করছি কত টাকায় সেটাই বলা আছে। এই যে অ্যাট টাকা 1012.50, 1012.50 টাকায় আমরা বন্ডটা পারচেস করেছি। তার মানে কেউ আমার কাছে 1012.50 টাকায় এই বন্ডটা বিক্রি করেছে। তাহলে আমরা এই 1012.50 টাকাকে বিক্রয় মূল্য বলবো। আচ্ছা, যখন আমরা এই বন্ডটা কিনেছি, হোয়েন, তখন ইট হ্যাজ 12 ইয়ার্স রিমেনিং আনটিল ম্যাচুরিটি, মানে এটার মেয়াদ বাকি ছিল 12 বছর। তার মানে এই 20 বছরের কোনো কাজ নাই, কারণ আমি যখন বন্ডটা কিনেছি তখন এটার 12 বছর মেয়াদ রিমেইনিং ছিল, অর্থাৎ বাকি ছিল। তাহলে 12 বছর মেয়াদ যেহেতু বাকি আছে, সেহেতু বন্ডের মেয়াদ আমি এখন ধরবো কয় বছর? 12 বছর। এখন বলছে ক্যালকুলেট ইটস ইএল টু কল, ওয়াইটিসি বের করো, ওয়াইটিসি বের করো ইফ দ্য বন্ড ইজ কলেবল ইন 3 ইয়ার্স উইথ 8% প্রিমিয়াম। যদি 8% প্রিমিয়ামে 3 বছরের মধ্যে এই বন্ড কল করা হয়, তাহলে ইএল টু কল বা ওয়াইটিসি কত সেটা নির্ণয় করতে বলছে। এখন ওয়াইটিসি আমরা কখন বের করি? ওই যে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বন্ড যদি কল করা হয়। এখানে বলে দিয়েছে 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে 8% প্রিমিয়ামে। এখন 3 বছরের মধ্যে যেহেতু বন্ড কল করা হবে, সেহেতু এই 12 বছর মেয়াদেরও কোনো কাজ নাই, কারণ আগামী 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে, অর্থাৎ বাজার থেকে বন্ড তুলে নেওয়া হবে। তাহলে বাজার থেকে 3 বছরের মধ্যে যেহেতু বন্ড তুলে নেওয়া হবে, সেহেতু 3 বছরকে আমরা বলবো হচ্ছে কল পিরিয়ড, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করবো। এন এর মান কত হবে? 3 হবে। তাহলে পুরো অঙ্কের সামারিটা আমি আরেকবার বলে দিচ্ছি। আমরা একটা বন্ড পারচেস করেছি যেই বন্ডের উপর 8% সুদ পাওয়া যাবে। তাহলে আমরা সুদের পরিমাণ যখন বের করব, তখন ফেস ভ্যালুর সাথে 8% গুণ করব, তাহলে সুদের পরিমাণটা বের হয়ে যাবে। ফেস ভ্যালু কত? প্রশ্নে বলা আছে 1000 টাকা হচ্ছে ফেস ভ্যালু। ঠিক আছে, আমরা গিভেনের মধ্যে 1000 টাকা ফেস ভ্যালু লিখবো, তারপর সুদের হার 8% লিখবো। সুদের পরিমাণ কত হবে? 1000-এর 8% 80 টাকা। সেমি অ্যানুয়াল পেমেন্ট বন্ড মানে কি? এই বন্ডের উপর বছরে 2বার সুদ পাওয়া যাবে। তার মানে এম এর মান কত হবে? এম এর মান হবে 2। আচ্ছা, আমরা বন্ডটা পারচেস করেছি কত টাকায়? বলা আছে 1012.50 টাকায়। তাহলে আমি এই বন্ডটা 1012.50 টাকায় পারচেস করেছি। এই বন্ডটা আমি পারচেস করেছি 1012.50 টাকায়। তার মানে কেউ আমার কাছে এই বন্ডটা বিক্রি করেছে 1012.50 টাকায়, আর আমার তো বিক্রয় মূল্যটাই দরকার। তাহলে সেলস ভ্যালু পেয়ে গেলাম কত? 1012.50 টাকা। আচ্ছা, তারপরে বলা আছে ইএল টু কল বা ওয়াইটিসি বের করো,
যদি এই বন্ড 3 বছরের মাথায় কল করা হয় 8% প্রিমিয়ামে। আচ্ছা, 3 বছরের মধ্যে যেহেতু বন্ড কল করা হবে, সেহেতু মেয়াদকাল 3 বছরই ধরতে হবে। কল পিরিয়ড কত ধরতে হবে? 3 বছর ধরতে হবে। ওই 20 বছর ক্রস দিয়েছি, 12 বছর ক্রস দিয়েছি, এগুলোর কোনো কাজ নাই। আমাদের কল পিরিয়ড বা এন এর মান কত হবে? 3 হবে। আর 8% প্রিমিয়ামে কল করা হবে। তা আমি যদি কল প্রাইস বের করতে চাই, আমি যদি জানতে চাই যে কল প্রাইসটা কত, সিপির মান কত, তাহলে তুমি বলবা 1,000 টাকা তো পাবোই, আরো 8% বেশি পাবো। সো এখানে 1,000 8% যোগ করে দিবা, তাহলে কল প্রাইস বা সিপির মানটা আমরা পেয়ে যাব। সব তথ্য যদি পেয়ে যাই তাহলে ওয়াইটিসি সূত্র বসাই দিলেই আমরা ওয়াইটিসির মানটা বের করতে পারবো। ঠিক আছে? সো আমি প্রথমে গিভেনটা লিখছি, তারপরে আমরা সূত্র বসাবো। ওয়াইটিসি সূত্র আছে, সেটা আমরা পরে বসাবো। আচ্ছা, প্রথমত আমাদের ফেস ভ্যালু লিখতে হবে। আমাদের অঙ্কের মধ্যে পার ভ্যালু দেওয়া আছে 1,000 টাকা। সো পার ভ্যালু মানে হচ্ছে ফেস ভ্যালু। তো আমরা গিভেন দিয়ে লিখলাম ফেস ভ্যালু হচ্ছে 1,000 টাকা। তারপর কুপন রেট আমাদের প্রশ্নে দেওয়া আছে 8%। তো আমি লিখলাম কুপন ইন্টারেস্ট রেট 8%। তাহলে কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই কত হবে? 1,000-এর 8%। 1,000 8% করলে কত টাকা আসে? 80 টাকা। 80 টাকা। তারপরে হচ্ছে কল পিরিয়ড। কল পিরিয়ড কোনটা হবে? 20 বছর হবে না, 12 বছর হবে না, 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে। ঠিক আছে? 3 বছরের মধ্যে বন্ড কল করা হবে। সো কল পিরিয়ড হবে 3 ইয়ার্স। কল পিরিয়ড হবে 3 ইয়ার্স। তারপর কল প্রাইস, এই যে 8% প্রিমিয়ামে কল করা হবে, তাহলে কল প্রাইসটা বের করে নিতে হবে। 1,000 টাকা তো কোম্পানি ফেরত দিবেই, সাথে আরো 8% প্রিমিয়াম, মানে 8% বেশি দিবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত আসে? সেই ক্ষেত্রে এইখানে টাকা আসবে 1,080 টাকা। সেলস ভ্যালু, এটা কি আমাদের প্রশ্নে দেওয়া আছে? হ্যাঁ, বলা আছে যে আমি বন্ডটা পারচেস করছি 1,012.50 টাকায়। তার মানে কেউ আমার কাছে এই বন্ডটা বিক্রি করেছে 1,012.50 টাকায়। ঠিক আছে? সো 1,012.50 টাকা, এটা হচ্ছে আমাদের সেলস ভ্যালু বা বিক্রয় মূল্য। নাম্বার অফ কম্পাউন্ডিং ইন ইয়ার, এম এর মান কত হবে? সেমি অ্যানুয়াল বললে এম এর মান 2 হয়। সো আমরা এম এর মান 2 বসায় দিব। ইএল টু কল বা ওয়াইটিসি কত? এখন যখন অঙ্কের মধ্যে নাম্বার অফ কম্পাউন্ডিং ইন এ ইয়ার এম এর মান থাকবে, তখন আমরা কিন্তু সূত্রটাকে একটু মডিফাই করে এইভাবে ইউজ করব। অর্থাৎ সূত্রের যেখানে যেখানে আই আছে তার নিচে এমটা ভাগ হবে, আর যেখানে এন আছে তার সাথে এম গুণ হবে। মেইন সূত্রটা মুখস্থ রাখবা। মেইন সূত্রের মধ্যে আমরা জাস্ট এম এর কাজটা দেখাই দিব। এম এর কাজটা কি? ওই ক্যাপিটাল আই এর নিচে এমটা ভাগ হবে, আর স্মল এন এর সাথে এমটা গুণ হবে। ঠিক আছে? এখন মান বসায় দাও, রেজাল্ট চলে আসবে। সো আমরা যদি এখন মান বসাই, ধরো আমাদের আই এর মান কত? আই এর মান হচ্ছে 80 টাকা। এম এর মান হচ্ছে 2 প্লাস, আচ্ছা, প্লাস দেওয়ার পর সিপির মান বসাইতে হবে। সিপির মান হচ্ছে 1,080 টাকা। 1,080 টাকা মাইনাস সেলস ভ্যালু। সেলস ভ্যালু হচ্ছে 1,012.50 ডিভাইডেড বাই এন গুণন এম। তারপর সিপির মান হচ্ছে 1,080, এসবির মান হচ্ছে 1,052, সরি 1,012.50, 1,012.50 ভাগ হচ্ছে 2। এখন ক্যালকুলেশন করো, এই 80কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 40 হবে। প্লাস 1,080 থেকে আমরা যদি 1,012.50 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে কত হয়? 1,080 থেকে আমরা যদি 1,012.50 বিয়োগ করি, উক্ত বিয়োগফলকে আমরা সরাসরি 6 দিয়ে ভাগ করব। 3 দুগুণে 6 হয় না, আমরা 6 দিয়ে ভাগ করব। তারপর রেজাল্ট আসে 11.25। আর উপরের যোগফলটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে রেজাল্ট আসে 1,046.25। তাহলে উপরের যোগফলটা হচ্ছে 51.25, আর নিচে হচ্ছে 1,046.25। তাহলে আমাদের
ভাগফল, সর্বশেষ ভাগফল কত আসে? সর্বশেষ ভাগফল আসে 0.0490। কিন্তু এটাকে অ্যান্সার বলা যাবে না। এটাকে অ্যান্সার বলা যাবে না কেন? কারণ ওয়াইটিসি অথবা ওয়াইটিএম এর সূত্রে, ওয়াইটিসি অথবা ওয়াইটিএম এর সূত্রে যদি এম থাকে, যেমন এখানে এম আছে, এখানে এম আছে, ওয়াইটিএম বা ওয়াইটিসি সূত্রে যদি এম থাকে তাহলে রেজাল্টটা এম অনুযায়ী আসে। আমাদের সূত্রের মধ্যে যদি এম থাকে তাহলে রেজাল্টটা এম অনুযায়ী আসে। তাহলে আমাদের যে রেজাল্টটা আসে এটা এম অনুযায়ী আসে, অর্থাৎ সেমি অ্যানুয়ালিতে আমাদের রেজাল্টটা আসে। এম এর মান কি? সেমি অ্যানুয়ালি না? তাহলে আমাদের এই রেজাল্টটা সেমি অ্যানুয়ালিতে আসে। তো আমরা পাশে লিখে দিব সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি, সেমি অ্যানুয়ালি। কিন্তু আমাদের রেজাল্টটা অ্যানুয়ালিতে কনভার্ট করতে হবে। তো যেই রেজাল্টটা আসে তার সাথে আমরা এম গুণ করব, এম মানে টু, টু গুণ করব, তাহলে আমাদের রেজাল্টটা অ্যানুয়ালিতে কনভার্ট হয়ে যাবে। সো আমাদের রেজাল্টটা আসবে 0.098 অথবা 9.8%। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। তাহলে যে জিনিসটা বুঝতে পারলা যে যখন ওয়াইটিএম অথবা ওয়াইটিসি, হ্যাঁ ওয়াইটিসি অথবা ওয়াইটিএম, এই দুইটা সূত্রের মধ্যে যখন আমরা এম ইউজ করব তাহলে আমাদের যে রেজাল্টটা আসবে সেটা এম অনুযায়ী আসবে। আমাদের এই যে রেজাল্ট আসলো না 0.0490, এই রেজাল্টটা এম অনুযায়ী আসছে, অর্থাৎ এম এর মান সেমি অ্যানুয়ালি। হ্যাঁ, তো আমাদের রেজাল্ট সেমি অ্যানুয়ালিতে আসছে। সেমি অ্যানুয়ালিতে যদি রেজাল্ট আসে ওইটাকে অ্যানুয়ালিতে কনভার্ট করতে হবে, দ্যাটস আমরা 2 গুণ করে অ্যানুয়ালিতে কনভার্ট করে দিলাম 0.098 অথবা 9.8%। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা কি বুঝতে পারছি? প্রবলেম 13 নম্বর অঙ্ক। প্রবলেম 13 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অর্থাৎ শীটের 14 নম্বর অঙ্কে। আচ্ছা, মারিয়া বলছো বুঝতে পারছি, ঠিক আছে। আমরা এখন 14 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? ওকে, স্ক্রিন আমরা 14 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেজ এ বন্ড উইথ টাকা 21,000 ফেস ভ্যালু। বলছে একজন বিনিয়োগকারী একটা বন্ড পারচেজ করেছে যার ফেস ভ্যালু হচ্ছে কত টাকা? 21,000 টাকা। মানে প্রশ্ন বলে দিয়েছে অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেজড এ বন্ড উইথ টাকা 21,000 ফেস ভ্যালু। বলছে একজন বিনিয়োগকারী সম্প্রতি বন্ড পারচেজ করেছে যার ফেস ভ্যালু হচ্ছে 21,000 টাকা। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে এই যে 21,000 টাকা দেওয়া আছে এটা হলো ফেস ভ্যালু। সুদের হার দেওয়া আছে কয় পার্সেন্ট? 12.5% দেওয়া আছে সুদের হার, ঠিক আছে? তারপরে বলা আছে অ্যান্ড 8.50 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি। এটার মেয়াদ বাকি আছে 8.5 বছর। তাহলে আমি প্রথম লাইন থেকেই তিনটা ইনফরমেশন পেয়ে গেছি। প্রথম লাইন থেকে আমি তিনটা ইনফরমেশন পেয়ে গেছি যে একজন বিনিয়োগকারী যে বন্ডটা পারচেস করছে ওই বন্ডের ফেস ভ্যালু হচ্ছে 21,000 টাকা, ওই বন্ডের সুদের হার হচ্ছে 12.5%, ওই বন্ডের মেয়াদ বাকি আছে কয় বছর? 8.5 বছর। এখন বলছে দ্য ইনভেস্টর পেইড টাকা 21,500 ফর দ্য বন্ড। বিনিয়োগকারী 21,500 টাকা পরিশোধ করেছে এই বন্ডের জন্য। তার মানে বিনিয়োগকারী এই বন্ডটা কিনছে 21,500 টাকা দিয়ে। আর বিনিয়োগকারী যত টাকা দিয়ে বন্ডটা কিনবে কেউ না কেউ এই টাকায় বন্ডটা বিক্রি করছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে বিক্রয় মূল্য। ইনভেস্টর ইনভেস্টর পেইড করছে কত টাকা? ইনভেস্টর 21,500 টাকা পেইড করছে এই বন্ডের জন্য। তার মানে এই বন্ডটা কেনার জন্য বিনিয়োগকারী এই বন্ডটা কেনার জন্য 21,500 টাকা পেইড করছে। তার মানে কেউ না কেউ 21,500 টাকায় বিনিয়োগকারীর কাছে এই বন্ডটা বিক্রি করছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 21,500, অর্থাৎ সেলস ভ্যালু। সেলস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে কত? 21,500 টাকা। এখন আমাদেরকে বলছে ইফ দ্য বন্ড ক্যান বি কলেবল 2 ইয়ার্স ফ্রম নাও। যদি এই বন্ডটা 2 বছরের মধ্যে কল করা হয়, মানে এখন থেকে 2 বছর পর যদি এই বন্ডটা কল করা হয়, তাহলে আমাদের মেয়াদ কিন্তু 2 বছর ধরতে হবে, কারণ যেই বছরের মধ্যে বন্ড কল করা হবে কল পিরিয়ড কিন্তু সেই বছরটাকে বলা হয়। তাহলে এখানে বলছে ইফ দ্য বন্ড ক্যান বি কল্ড 2 ইয়ার্স ফ্রম নাও, এখন থেকে 2 বছর পর যদি এই বন্ডটা কল করা হয়, তাহলে 2 বছর পর যেহেতু বন্ড কল করবে সেহেতু আমাদের কল পিরিয়ড কত হবে?
কল পিরিয়ড হবে 2 বছর। তাহলে এই যে 8.5 বছর বাকি ছিল বন্ডের মেয়াদ, এটার কিন্তু কোনো কাজ নাই। কারণ 2 বছরের মধ্যে বাজার থেকে এই বন্ড উঠায় নেওয়া হবে। 8.5 বছর তো এই বন্ড বাজারে থাকবে না যে আমি মেয়াদ 8.5 বছর ধরবো। 2 বছরের মধ্যে যেহেতু বাজার থেকে বন্ড তুলে নেওয়া হবে, সেহেতু কল পিরিয়ড আমি 2 বছরই বলবো। আচ্ছা, কত টাকায় কল করা হবে? এই যে বলা আছে অ্যাট এ প্রাইস অফ টাকা 22,160, তার মানে আমাদের কল প্রাইস হচ্ছে 22,160। বলছে হোয়াট ইজ ইটস ওয়াইটিসি। তাহলে ওয়াইটিসি কত এটা আমাকে নির্ণয় করতে বলছে। তা আমরা প্রথমে গিভেনটা লিখবো, তারপরে হচ্ছে ওয়াইটিসি নির্ণয় করব। তো গিভেন দিয়ে আমরা প্রথমে ফেস ভ্যালু লিখবো। ফেস ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া আছে 21,000 টাকা। তো আমি লিখলাম ফেস ভ্যালু হচ্ছে 21,000 টাকা। তারপরে কুপন রেট কয় পার্সেন্ট? কুপন রেট হচ্ছে 12.5%। এই যে কুপন ইন্টারেস্ট রেট লিখলাম 12.5%। এই দুইটা আইটেম লেখার পরপরই আমরা কুপন ইন্টারেস্ট পেমেন্ট বের করে ফেলবো। সো কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই এর মান কত হবে? 21,000 টাকার 21,000 টাকার 12.5%। 21,000 টাকার 12.5%। 21,000 টাকার 12.5% করলে কত আসে? 2,625 টাকা আসে। 2,625 টাকা, এটা হচ্ছে আমাদের কুপন ইন্টারেস্ট পেমেন্ট। কল পিরিয়ড হচ্ছে কয় বছর? 2 বছর। সো আমি লিখে দিলাম 2 ইয়ার্স। কল পিরিয়ড হচ্ছে 2 ইয়ার্স। কল প্রাইস আমাদের প্রশ্ন বলাই আছে যে বন্ডটা কল করা হবে 2 বছর পর 22,160 টাকায়। তাহলে আমাদের কল প্রাইস হবে কত টাকা? 22,160 টাকা। সেল ভ্যালু কত হবে? সেল ভ্যালু আমাদের যে প্রশ্নে বলা আছে ইনভেস্টর পেড করবে 21,500। তো বিনিয়োগকারী যত টাকা পেড করবে, তার মানে বিনিয়োগকারী যত টাকা দিয়ে বন্ডটা কিনবে, কেউ না কেউ তত টাকায় বন্ডটা বিক্রি করছে। তার মানে 21,500 টাকায় কেউ না কেউ এই বন্ডটা বিক্রি করছে। তো 21,500 টাকা হবে হচ্ছে আমাদের সেল ভ্যালু বা এসবির মান। ইএল টু কল ওয়াইটিসি কত? আমরা উইনো দিয়ে ওয়াইটিসি সূত্র বসাই দিব। এখন মান বসাই দিলে আমাদের রেজাল্ট চলে আসবে, ঠিক আছে? সো মানটা বসাই দিচ্ছি আমি। ধরো আমাদের আই এর মান কত? আই এর মান হচ্ছে 2,625, তারপরে প্লাস সিপির মান কত? সিপির মান হচ্ছে 22,160। এসভি কত? এসভি হচ্ছে 21,500। 21,500 তাকে ভাগ করতে হবে এন দ্বারা। এন এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই সিপি। সিপি হচ্ছে কত? 22,160। আর এসবি হচ্ছে কত? এসবি হচ্ছে 21,500 ভাগ হচ্ছে 2। তো আমরা জাস্ট ক্যালকুলেশন করব, আমাদের রেজাল্টটা কত আসবে আমি বলে দিচ্ছি। রেজাল্ট আসবে 0.1354, অথবা 100 গুণ করলে সেটা হয়ে যাবে 13.54%। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি 14 নম্বর অঙ্ক সবাই পারবা। একটা স্ক্রিনশট নিয়ে রাখো। 14-র পর আমরা 15 নম্বর অঙ্কটা সমাধান করব, ঠিক আছে? আমি চলে যাচ্ছি 15 নম্বর অঙ্কে। আচ্ছা, 15 নম্বর যে অঙ্কটা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এখানে বলা আছে 10 ইয়ার্স, তার মানে বন্ডের মেয়াদ কয় বছর? 10 বছর। 12%, তার মানে বছরে 12% সুদ পাওয়া যাবে। সেমি অ্যানুয়াল বললে আমরা বুঝি বছরে 2 বার সুদ পাওয়া যাবে। এম এর মান 2। তাহলে এইখানে 3টা ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? বন্ডের বন্ডের মেয়াদকাল দেওয়া আছে কয় বছর? 10 বছর। সুদের হার দেওয়া আছে কয় পার্সেন্ট? 12%। সেমি অ্যানুয়াল বললে আমাদের এম এর মান কত হয়? সেমি অ্যানুয়াল বললে এম এর মান 2 হয়, অর্থাৎ বছরে 2 বার সুদ পাওয়া যাবে। আচ্ছা, কুপন বন্ড উইথ এ পার ভ্যালু অফ টাকা 1,000। আচ্ছা, পার ভ্যালু মানে হলো ফেস ভ্যালু। তার মানে এই বন্ডের ফেস ভ্যালু দেওয়া আছে কত টাকা? 1,000 টাকা। মেবি কল্ড ইন 4 ইয়ার্স, মানে মেবি 4 বছরের মধ্যে কল করা হতে পারে। তাহলে যদি এই বন্ডটা 4 বছরের মধ্যে কল করা হয়, তাহলে কল পিরিয়ডটা 10 বছর হবে নাকি 4 বছর হবে? কল পিরিয়ড কল পিরিয়ড হবে কয় বছর? 4 বছর, ঠিক আছে? কল পিরিয়ড হবে 4 বছর। আর এই যে 10 বছর, এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। এই 10 বছর এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ডটা কখন কাজে লাগে? ম্যাচুরিটি পিরিয়ডটা কখন কাজে লাগে? যখন আমরা ইএল টু ম্যাচুরিটি বের করব, তখন ম্যাচুরিটি পিরিয়ড কাজে লাগবে, অর্থাৎ এন এর মান তখন 10 ইউজ করতে হবে। আর কল পিরিয়ডটা আমরা কখন কাজে লাগাবো? কল পিরিয়ডটা যদি ইএল টু
কল বের করতে বলে, ইএল টু কল, তখন আমাদের কল পিরিয়ডটা কাজে লাগবে, অর্থাৎ 4 বছর কাজে লাগবে, তখন আর 10 বছর আমরা ব্যবহার করব না। তাহলে এখানে বলছে বন্ডের মেয়াদ 10 বছর। এই 10 বছর এটা হচ্ছে ম্যাচুরিটি পিরিয়ড। ম্যাচুরিটি পিরিয়ড কাজে লাগবে কার ক্ষেত্রে? যখন আমরা ইএল টু ম্যাচুরিটি বের করব, তখন ম্যাচুরিটি পিরিয়ড বা এন এর মান 10 ব্যবহার করতে হবে। আর কল পিরিয়ডটা কাজে লাগবে কোন সূত্রের ক্ষেত্রে? কল পিরিয়ডটা কাজে লাগবে যখন আমি ইএল টু কল বের করব বা ওয়াইটিসি বের করব, তখন আমার কল পিরিয়ড কাজে লাগবে। ঠিক আছে? তো প্রশ্নে কল প্রাইস দেওয়া আছে কত টাকা? 1060 টাকা, এটা হলো সিপির মান। এখন বলছে দ্য বন্ড সেলস ফর টাকা 1100, এটা হচ্ছে সেলস ভ্যালু। অ্যাজুম দ্যাট বন্ড হ্যাজ জাস্ট বিন ইস্যুড, মানে ধরুন না বন্ডটা মাত্র ইস্যু করা হয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নেই, যে যে তথ্য দেওয়া আছে এগুলোর উপর ভিত্তি করে আমরা এ নাম্বার রিকোয়ারমেন্ট ইএল টু ম্যাচুরিটি বের করে ফেলবো। সো ইএল টু ম্যাচুরিটির সূত্রটা কেমন হবে? আমরা যদি হচ্ছে ইএল টু ম্যাচুরিটি বের করতে চাই, আমরা যদি ইএল টু ম্যাচুরিটি ওয়াইটিএম বের করতে চাই, তাহলে সূত্র হবে আই ডিভাইড বাই এম। এম কেন হবে? কারণ প্রশ্নে সেমি অ্যানুয়াল বলা আছে, এটা তো সবার জন্য ব্যবহার করতে হবে, তাই না? সেমি অ্যানুয়াল বলা আছে, তাহলে আই বাই এম, তারপরে আরভি মাইনাস এসভি ডিভাইডেড বাই এন গুণন এম ডিভাইডেড বাই আরভি প্লাস এসবি ভাগ হচ্ছে 2। আমরা এই সূত্রটা প্রয়োগ করে ওয়াইটিএম বের করে ফেলবো। ঠিক আছে? ওয়াইটিএম বের করার পর আমাদের সেকেন্ড যে সূত্র আছে, এখানে বলছে কারেন্ট ইল্ড বের করতে। কারেন্ট ইল্ড মানে হচ্ছে চলতি উপার্জন হার। তো যখন আমরা হচ্ছে চলতি উপার্জন হার বের করবো, অর্থাৎ সিওয়াই বের করব, আমরা ইন্টারেস্টকে, 1 বছরের ইন্টারেস্টকে আমরা সেলস প্রাইস দিয়ে ভাগ করব আর 100 গুণ করব। ঠিক আছে? তাহলে সরাসরি আমাদের পার্সেন্টেজটা চলে আসবে, সরাসরি পার্সেন্টেজে চলে আসবে। এটা রেজাল্ট আসে হচ্ছে 10.91%। আমি রেজাল্টও লিখে দিই, তোমাদের কাজে লাগবে। 10.91%। আর 1 নাম্বার যে রিকোয়ারমেন্ট আছে ওইটার রেজাল্ট কত আসবে? 10.48%। 10.48%। আচ্ছা, এরপরে আসো আমাদের পরবর্তী রিকোয়ারমেন্ট। আমাদের সি নাম্বার রিকোয়ারমেন্টে বের করতে বলছে হোয়াট ইজ দ্য বন্ড ক্যাপিটাল গেইন অর লস। তো ক্যাপিটাল গেইন অর লস যখন বের করতে বলবে, ঠিক আছে, তাও তখন সূত্রটা কি হবে? ক্যাপিটাল গেইন অর লস, ক্যাপিটাল গেইন অর লস যখন বের করব, তখন আমরা ওয়াইটিএম থেকে মাইনাস করব কারেন্ট ইয়েল্ড। ওয়াইটিএম থেকে আমরা মাইনাস করব কারেন্ট ইয়েল্ড। তাহলে আমাদের বিয়োগ করলে আমাদের সর্বশেষ রেজাল্ট আসবে -0.43%। ঠিক আছে? আর আমাদের লাস্ট যে রিকোয়ারমেন্টটা আমরা দেখতে পাচ্ছি, লাস্ট রিকোয়ারমেন্টে আমাদের ইএল টু কল বের করতে বলছে। ঠিক আছে? ইএল টু কল যখন বের করতে বলবে, তখন আমরা ওয়াইটিসি বের করব। সো ওয়াইটিসি সূত্র বসাই দিবা, রেজাল্ট আসবে 10.18%। এই 4টা রিকোয়ারমেন্ট, ঠিক আছে, ডি পর্যন্ত এই 4টা রিকোয়ারমেন্ট তোমরা নিজেরা হোমওয়ার্ক করবা। যা যা তথ্য দেওয়া আছে সেগুলোর উপর ভিত্তি করে সূত্রগুলো বসাইতে হবে। চাইলে আলাদা আলাদা গিভেন লিখতে পারো। রিকোয়ারমেন্ট এ এর জন্য আলাদা একটা গিভেন লিখবা, আলাদা গিভেনটা লেখাই বেটার, একসাথে লিখতে গেলে অনেক ভেজাল হয়ে যাবে। রিকোয়ারমেন্ট এ যখন করবা তখন আলাদা গিভেন লিখবা, ওই যে 8টা গিভেন লিখতে হবে। তারপরে রিকোয়ারমেন্ট বি যখন করবা, তখন ওই যে আই এর মান কত, সেলস প্রাইস কত, মানে গিভেনের মধ্যে এগুলো লিখবা। বা ওই যে ফেস ভ্যালু এত টাকা, কুপন ইন্টারেস্ট এত টাকা, কুপন ইন্টারেস্ট পেমেন্ট এত টাকা, তারপর সেলস প্রাইস এত টাকা, সিওয়াই কত। হ্যাঁ, 5টা গিভেন লিখলেই হচ্ছে। কি কি লিখবা? এই সিওয়াই এর ক্ষেত্রে ফেস ভ্যালু কত, তারপরে লিখবা কুপন ইন্টারেস্ট রেট কত, তারপর লিখবা কুপন ইন্টারেস্ট পেমেন্ট মানে ক্যাপিটাল আই কত, তারপর লিখবা সেলস প্রাইস কত, তারপরে লিখবা সিওয়াই সমান সমান হোয়াট। সিওয়াই সমান সমান হোয়াট দিয়ে উইনো দিয়ে সিওয়াই সূত্র বসাই দিবা। তারপরে সি নাম্বার রিকোয়ারমেন্টের ক্ষেত্রে কোনো গিভেন লাগবে না, সরাসরি ক্যাপিটাল গেইন অর লস বের করে ফেলবা, ওয়াইটিএম মাইনাস কারেন্ট ইল্ড। আর ডি নাম্বারের ক্ষেত্রে আমাদের ওই যে গিভেনটা লিখতে হবে। ইএল টু কলের ক্ষেত্রে যে যে গিভেনগুলো হয় সেগুলো একদম প্রথম থেকে লিখবা, যে ফেস ভ্যালু কত, কুপন ইন্টারেস্ট রেট কত, কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই কত, হ্যাঁ, তারপর কল পিরিয়ড কত, তারপরে কল প্রাইস কত, এম এর মান কত, দেন ওয়াইটিসি সমান সমান হোয়াট চিহ্ন দিয়ে সূত্রটা বসাই দিবা। তো এটা হোমওয়ার্ক থাকবে, 15 নম্বর অঙ্ক, এটা হোমওয়ার্ক করবা। আশা করি পারবা সবাই। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে, অর্থাৎ 16 নম্বর অঙ্কে।
আচ্ছা, স্ক্রিনে আমরা 16 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। 16 নম্বর অঙ্কে বলা হয়েছে যে এ টাকা 1000 বন্ড, মানে 1000 টাকার একটা বন্ড ইজ কারেন্টলি সেলিং ফর টাকা 900, বর্তমানে 900 টাকায় বিক্রি হচ্ছে। 1000 টাকার একটা বন্ড, 1000 টাকার একটা বন্ড বর্তমানে কত টাকায় বিক্রি হচ্ছে? 900 টাকায় বিক্রি হচ্ছে। তার মানে এই 1000 টাকা এটা হচ্ছে বন্ডের ফেস ভ্যালু, আর 900 টাকায় বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমাদের সেলস ভ্যালু। ঠিক আছে, সেলস ভ্যালু দেওয়া আছে কত টাকা? 900 টাকা। দ্য কুপন রেট ইজ 14%, সুদের হার আমাদের প্রশ্নে দেওয়া আছে কয় পার্সেন্ট? 14%, এটা সুদের হার। অ্যান্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ইজ 15%, আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট বা কে এর মান দেওয়া আছে কয় পার্সেন্ট? 15%। ক্যালকুলেট ভ্যালু অফ দ্য বন্ড, বন্ডের ভ্যালু বের করতে হবে। শুড ইট বি বট, এই বন্ডটা কি ক্রয় করা উচিত? তাহলে আগে বন্ডের ভ্যালু বের করব, তারপরে মন্তব্য করব। ঠিক আছে, বন্ডের ভ্যালু বের করব আগে, কারেন্ট ভ্যালু কত সেটা বের করব, তারপরে আমরা বলবো যে এটা কেনা উচিত নাকি উচিত না, সেই বিষয়ে আমরা পরে মন্তব্য করব। তো এই পর্যন্ত যদি একটা অঙ্ক হয়, এই যে শুড ইট বি বট, এই পর্যন্ত যদি একটা অঙ্ক হয়, এই পর্যন্ত যদি একটা অঙ্ক হয়, তাহলে এইখানে কি বন্ডের মেয়াদ উল্লেখ আছে? না, এই পর্যন্ত বন্ডের মেয়াদ উল্লেখ নাই। তাহলে এই পর্যন্ত যদি আমরা একটা অঙ্ক ধরি, তাহলে এই অঙ্কটা হচ্ছে পারপিচুয়াল বন্ডের একটা অঙ্ক। তাহলে পারপিচুয়াল বন্ডের বর্তমান মূল্য বাইর করব, তারপরে আমরা মন্তব্যটা করব যে আমি বন্ডটা কিনবো নাকি কিনবো না। তো প্রথমত গিভেনগুলো লিখে ফেলতে হবে। আমাদের অঙ্কের মধ্যে বলা আছে 1000 টাকার বন্ড, এটা হচ্ছে ফেস ভ্যালু। আমি রোমান 1 2 3 দিছি কেন? কারণ 3টা কোশ্চেন করছে, দ্যাটস ওয়াই আমি 3টা রিকোয়ারমেন্ট বানাইছি। তো রোমান 1 দিয়ে আমি গিভেন দিয়ে লিখবো ফেস ভ্যালু। ফেস ভ্যালু কত টাকা? ফেস ভ্যালু হচ্ছে 1000 টাকা। সেলিং প্রাইসটা মন্তব্যের ক্ষেত্রে কাজে লাগবে। ঠিক আছে, সেলিং প্রাইসটা শুধুমাত্র মন্তব্যে কাজে লাগবে, মানে রিকোয়ারমেন্ট 1-এর জন্য। সুদের হার প্রশ্নে দেওয়া আছে 14%, তো আমি কুপন ইন্টারেস্ট রেট লিখলাম 14%। এই দুইটা আইটেম লেখার পরপরই আমি পেমেন্টটা বের করে ফেলবো। সো কুপন ইন্টারেস্ট পেমেন্ট ক্যাপিটাল আই কত হবে? ক্যাপিটাল আই হবে 1000-এর 14%। 1000-এর 14% করলে কত আসে? 140 টাকা। 140 টাকা। আচ্ছা, অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট প্রশ্নে দেওয়া আছে 15%, এটা হচ্ছে আমাদের কে এর মান, যাকে আমরা রিকোয়ার রেট অফ রিটার্নও বলতে পারি, অথবা অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেটও লিখতে পারি। ঠিক আছে, ধরো এটাকে আমি কেটে অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেটই লিখে দিলাম। এটা পুরোটা লিখো, অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট। তো অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট কে এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 15%। 15% 100 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে 0.15। ভ্যালু অফ দ্য বন্ড ভি জিরো কত? আমরা উইনো দিয়ে ভি জিরো সূত্র বসাই দিব। যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ নাই, সেহেতু এটা পারপিচুয়াল বন্ড। সো আই বাই কে এইটুকু হবে সূত্র। তো আমরা যদি 140 টাকাকে 0.15 দিয়ে ভাগ করি, তাহলে এটা আসবে হচ্ছে 933.33। এখন সূত্র দিয়ে আমরা যেই ভ্যালুটা বের করছি, এটাই হচ্ছে বন্ডের ন্যায্য দাম। ঠিক আছে, বা ন্যায্য মূল্য। তাহলে এই বন্ডটার ন্যায্য মূল্য আছে কত টাকা? 933.33 টাকা। এখন 933.33 টাকার একটা বন্ড যদি বাজারে 900 করে বিক্রি হয়, তাহলে তুমি কিনবা নাকি কিনবা না? অবশ্যই তুমি কিনবা, কারণ 933 টাকার জিনিস বাজারে মাত্র 900 করে বিক্রি হচ্ছে, কমে বিক্রি হচ্ছে না। কমে বিক্রি হলে অবশ্যই আমাদের কেনা উচিত। তাহলে আমরা লিখবো কমেন্ট ইট শুড বি বট। হ্যাঁ, মানে এই বন্ডটি কেনা উচিত, বিকজ ইস্টিমেটেড প্রাইস, ইস্টিমেটেড প্রাইস মানে হচ্ছে নির্ণীত মূল্য, অর্থাৎ যে মূল্যটা আমি নির্ণয় করলাম, ইস্টিমেটেড প্রাইস অফ দ্য বন্ড ইজ হায়ার দেন কারেন্ট সেলিং প্রাইস। আমাদের ইস্টিমেটেড প্রাইস কারেন্ট সেলিং প্রাইসের চেয়ে হায়ার, দ্যাটস ওয়াই আমরা এই বন্ডটা কিনবো। মানে বন্ডের ন্যায্য দাম আছে 933 টাকা, আর বাজারে বিক্রি হচ্ছে কত করে? 900 করে। তো 933 টাকার জিনিস যদি বাজারে 900 করে বিক্রি হয়, কমে বিক্রি হয়, তাহলে অবশ্যই কিনবো। এই জন্য বলছি ইট শুড বি বট, বিকজ এস্টিমেটেড প্রাইস অফ দ্য বন্ড ইজ হায়ার দেন কারেন্ট সেলিং প্রাইস। আচ্ছা, এরপরে বলছে হোয়াট ইজ ইটস কারেন্ট ইল্ড। কারেন্ট ইল্ড কত? তো কারেন্ট ইল্ড বের করার যে সূত্র আছে, হুম, কারেন্ট ইল্ড বের করার সূত্র হচ্ছে কারেন্ট ইল্ড বের করার সূত্র হচ্ছে উপরে ইন্টারেস্ট আর নিচে হচ্ছে সেলস প্রাইস ইন্টু 100 করে দিব। এখন কথা হলো এই দুইটা তথ্যই তো গিভেনে লেখা দরকার, তাই না? তো ইন্টারেস্টটা আমরা একটু বের করেই দেখাই দিই যে ফেস ভ্যালু হচ্ছে আমাদের 1000 টাকা, তারপরে সুদের হার হচ্ছে কয় পার্সেন্ট? 14%। পরে আমি বলবো যে কুপন ইন্টারেস্ট পেমেন্ট হবে 1000-এর
14% কত টাকা? 140 টাকা। সেলস প্রাইস আমাদের প্রশ্নে দেওয়া আছে 900 টাকা। হ্যাঁ, তো মান বসাই দিব, আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, 140কে আমরা 900 দিয়ে ভাগ করব, আমাদের রেজাল্ট কত আসবে? আমি রেজাল্টটা বসাই দিই। রেজাল্টটা আমার কাছে আছে 15.56%। 15.56%। শোনো, 100টা গুণ দিলে সরাসরি পার্সেন্টেজটা আসবে, আর যদি 100 গুণ না দিই সেক্ষেত্রে আমরা প্রথমে দশমিকে আসবে, পরে অর দিয়ে পার্সেন্টেজ করে দিব। এই হচ্ছে বিষয়। আর পরে বলছে যে ইএল টু ম্যাচুরিটি কত, ওয়াইটিএম কত যদি বন্ডের মেয়াদ 5 বছর হয়। তো কোনো সমস্যা নেই, মেয়াদ যেহেতু দেওয়া আছে তোমরা গিভেনের মধ্যে মেয়াদটা অবশ্যই লিখবা। তারপর হচ্ছে বন্ডের ওয়াইটিএম কত সেটা বের করে ফেলবা। ঠিক আছে, ওয়াইটিএম এর রেজাল্ট আসবে 16.84%। 16.84%, এটা হচ্ছে আমাদের 3 নম্বর রিকোয়ারমেন্টের অ্যান্সার। তো দেখো, 16 পর্যন্ত বুঝাইলাম, 16 পর্যন্ত বুঝতে পারছি কিনা? আশা করি পারবো এগুলা। ঠিক আছে, এই যে 13, 14, 15, 16 এই অঙ্কগুলোই হোমওয়ার্ক করবা। ঠিক আছে, হোমওয়ার্ক থাকবে হচ্ছে শীটের 13, 14, 15, 16। তো এই পর্যন্তই থাক, তোমরা এই 4টা অঙ্ক এইচডব্লিউ করে ফেলো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।